আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তের গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬তে ব্রাজিল। দেশ জুড়ে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ট্রাইব্রেকারে ভাগ্য পরীক্ষায় জার্মানির বিদায়। জাতীয় সংসদে অর্থ বিল পাস। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের পরিচ্ছন্ন দেশ গড়ার আহ্বান তারেক রহমানের। জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থ বছর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। বিদেশি শিক্ষার্থীদের কথা বিবেচনায় আদ্দিন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেও জুলাই নিয়ে কর্মসূচি না থাকায় বিএনপির তীব্র সমালোচনা হাসনাত আব্দুল্লাহর। বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি এনসিপির। বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য রাখা না গেলে ঋণের জালে আটকে যাবে দেশ, বলছেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। বাজেট জনবান্ধব হাসান আহমেদ চৌধুরী কিরণ। শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। কঠিন পরিশ্রম আর অনেক ঘাম ঝরিয়ে প্রার্থিত জয় পেল ব্রাজিল। বিশ্বকাপের নকআউট পর্বে এশিয়ান প্রতিনিধি জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬তে উঠল কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলে সমতায় ফেরে সেলেসাওলোরা। এরপর ইনজুরি টাইমে মার্তিনেসের গোলে জয় পায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সবুজ হলুদ পতাকা হাতে হাজারো সমর্থক টিএসসিতে জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ, যেখানে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান আর আনন্দধ্বনিতে মুখরিত হয় চারপাশ। আরও জানাচ্ছেন তহিদুর রহমান নিশান। সোমবার রাতে প্রিয় দল ব্রাজিলের জয়ের পর এভাবেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন সেলেসাও সমর্থকেরা। সমর্থকদের উল্লাসে টিএসসি যেন এক টুকরো ব্রাজিলে পরিণত হয়। শান্তি, একটা ভিতর থেকে একটা শান্তি কাজ করতেছে। ব্রাজিল মিশন হেক্সা। আমাদের বিশ্বাস ছিল ব্রাজিল লাস্ট মিনিটে ম্যাচ জিতাই দিবে। আর আর্জেন্টিনার অনেক আফারে দেখছি তারা তাদের গোলের পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। আমি এখনো খুঁজতেছি তারা কোথায়। প্রিয় দলের প্রতিটি আক্রমণ, প্রতিটি গোল এবং রোমাঞ্চকর মুহূর্তে সমর্থকদের করতালি, চিৎকার ও স্লোগানে পুরো এলাকা বারবার মুখরিত হয়ে ওঠে। অবশ্যই জয় করব, আর আমরা এটা করে দেখিয়েছি। ম্যাচ তো অসাধারণ লেগেছে। শুরুতে খুব ভয় লাগছিল, আমরা খুব ভয় পাচ্ছিলাম। ব্রাজিল এমন একটা দল যার কিনা ক্ষমতা আছে গোল শোধ করার। সিডনি থেকে আসছি এক সপ্তাহ হলো, কিন্তু এনভায়রনমেন্ট টোটালি ওয়ান্ডারফুল। The people went crazy after the goal. সমর্থকেরা জানান শুরুর দিকে খানিকটা চাপে থাকলেও শেষ মুহূর্তে জাপানকে হারিয়ে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে মিশন হেক্সার পথে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। অবশ্যই আমরা হেক্সা মিশনে নেমেছি এবং হেক্সা পর্যন্ত যাব। আশা করি আমরা ফাইনালে গিয়ে আর্জেন্টিনার সাথে দেখা করব। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে টিএসসি চত্বর ভেসে যায় আনন্দের জোয়ারে। স্লোগান এবং আনন্দ উচ্ছ্বাসে বিজয় মিছিল করে ঘরে ফেরেন বাংলাদেশি ব্রাজিল সমর্থকেরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ফুটবলে জার্মানি মানেই পেনাল্টি শুটআউটের শেষ হাসি। তবে বোস্টনের ইতিহাস লেখা হলো অন্যভাবে। ট্রাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় বিশ্বকাপ থেকে বিদায় নিল ইউরোপিয়ান পরাশক্তিরা। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের 4-3 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করল প্যারাগুয়ে। নির্ধারিত 90 এবং অতিরিক্ত 30 মিনিটের খেলা শেষ হয়েছিল 1-1 গোলের সমতায়। এবার অন্যান্য সংবাদ। জাতীয় সংসদে পাশ হয়েছে ২০২৬ সালের অর্থ বিল। বাজেট অধিবেশনের আলোচনা শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য ভোটে দিলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাশ হয়। এর আগে অর্থমন্ত্রী ব্যক্তি করসীমা 4 লাখ টাকা নির্ধারণ, মুদি দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের করের আওতার বাইরে রাখা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো ও রাজস্ব আদায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংসদের কাছে তুলে ধরেন।
জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পদ্মা ব্যারেজ নির্মাণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তব্যে এবারের বাজেটকে জীবন বান্ধব জানিয়ে তিনি বলেন, এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের হাত থেকে অর্থনীতিকে রক্ষা করা। এ সময় যে কোনো মূল্যে ঘুরে দাঁড়ানোর কথা বলেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সরকারের প্রথম বাজেট সাধারণ মানুষের কল্যাণ ও প্রত্যাশার উপর নির্ভর করেই করা হয়েছে বলে জানান তিনি। একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম, তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেন। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত বাজেটে তার সরকারের নেয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয় বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। সেই সাথে বিরোধী দলের প্রস্তাব ও জনগণের দাবির প্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু খাতে শুল্ক কর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। করের বোঝা বাড়িয়ে নয় বরং হয়রানি কমিয়ে করের ভিত্তিকে বাড়িয়ে শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরানোর মাধ্যমে মাননীয় স্পিকার সরকার রাজস্ব বাড়ানোর নীতি গ্রহণ করতে চায়। বক্তব্যের রীতি টানতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উন্নয়নকে টেকসই করতে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ পরিশ্রমী, তরুণ সমাজ মেধাবী, কৃষক উৎপাদনশীল। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনোই বিকল্প নেই। এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়, আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। বাজেট প্রণয়ন ও সংসদ পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তরুণ যুবকরাই দেশের আসল গেম চেঞ্জার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি করে গাছ রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে।
তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়। অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদে বাজেট আলোচনায় মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর পাশাপাশি গত 17 বছর নির্যাতনের শিকার ব্যক্তি, তাদের পরিবার ও জুলাই যোদ্ধাদের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের ক্যালেন্ডার মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসক্যাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। আমরা করব এটা সক্রিয় বিবেচনায় নিয়ে কার্যকর হবে ইনশাআল্লাহ। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলেও জুলাই নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণায় তিনি এই অভিযোগ করেন। সরকার গণভোট বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে এসে উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের জন্য সরকারকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরে সারা দেশে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির ঘোষণা করেন বিরোধী দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা। জুলাই থেকে জনপদে এই কর্মসূচিটি 1 জুলাই উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। বিজয়ের দিন আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে বিজয়ের উল্লাস। আমাদের প্রবাসী ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জুলাইয়ে অংশগ্রহণ করেছে, তাদের স্মরণে আমরা মাসব্যাপী এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রবাসে জুলাই কর্মসূচি অব্যাহত থাকবে। বর্তমান সরকার এবারের বাজেটে বেশ সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তবে অভ্যন্তরীণ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা না গেলে বড় ঋণের জালে দেশ আটকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। এ সময় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও এবারের বাজেট জনমাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন শুভরাত্রিতে এবারের বিষয় ছিল বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। আমরা এই শিরোনামের আলোকে আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি, এতে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যেটি হচ্ছে দেশের ইতিহাসের একটা বড় বাজেট এটি হতে যাচ্ছে এবং ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে বেশ কিছু সাহসী উদ্যোগ নিয়েছে সরকার, যা মূল্যস্ফীতি কমানো ও বিনিয়োগ নিশ্চিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে টাকাটা ব্যবহার করার সাথে যেসব মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ তারা জড়িত, তাদের একটা সক্ষমতার একটা বিষয় আছে। সেখানে জনবল, লোকবল ঠিকভাবে দিতে হবে। এটা শুধু ব্রিক অ্যান্ড মর্টারে যদি আমরা করি তাহলে তো এটা তো হবে না। তবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নিশ্চিতে এবারের বাজেট বাস্তবসম্মত নয় বলেও উদ্বেগ প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। অনেকগুলি ব্যয় আছে যেগুলো থেকে সরকারের পিছিয়ে সরে আসার কোনো সুযোগ নাই। বিশেষত রাজস্ব বাজেটে তো আমরা দেখেছি যে সামাজিক সুরক্ষা ইত্যাদি, তারপরে আমরা যদি সামগ্রিকভাবে দেখি শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে সরকারের একটা কিন্তু নির্বাচনী অঙ্গীকারও আছে। এ সময় সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান চ্যালেঞ্জের মুখে পড়বে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে চীনের বিনিয়োগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর এই চীন সফরটি বর্তমান এই প্রেক্ষাপটে অত্যন্ত কূটনৈতিকভাবে সফল একটি
সফল হয়েছে বলে আমরা মনে করছি। বাজেটের সুফল পেতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন তিনি। সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এবারের বাজেটে জনবান্ধব হিসাবে করবার জন্য সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে। আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি বাজেটের সুফল যদি পেতে হয় তার বাস্তবায়ন দক্ষতার উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে বলেও মত দেন বক্তারা। সেই সঙ্গে 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর উৎসকর কমানোয় সরকারের প্রশংসা করেন দুই আলোচক। যখন বাজেটটা উপস্থাপন করা হয়, তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। তথ্য উপাত্ত অলরেডি দেশের সাংস্কৃতিক অভিযাত্রার অন্যতম প্রধান ব্যক্তিত্ব শিল্পী মোস্তফা মনোয়ার আর নেই। 90 বছর বয়সে এই গুণী শিল্পী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার মরদেহ প্রথমে বিটিভিতে এবং পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা ও চারুকলায় শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জামিল হাসান শান্তর রিপোর্ট। শিল্পী মোস্তফা মনোয়ার ছিলেন বাংলাদেশের আধুনিক শিল্পযাত্রার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ছোটদের ছবিতে না কোনো ভুল থাকে না, সবই সুন্দর। বাংলাদেশের ভিজুয়াল মিডিয়ার যাত্রা শুরুর কাণ্ডারিও তিনি। বিটিভির পর্দায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, শেক্সপিয়ারের মুখরা, রমণী বশীকরণ থেকে শুরু করে শিশু কিশোরদের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি সবখানে ছিল তার অনন্য সৃজনশীলতার ছাপ। বাংলাদেশে পাপের চর্চার পথিকৃৎ মোস্তফা মনোয়ার। দীর্ঘ কর্মজীবনে তিনি একাধারে চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, নাট্য নির্দেশনা এবং শিশুতোষ শিক্ষামূলক বিনোদন নিয়ে কাজ করেছেন। মুস্তফা মনোয়ার কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসেবে। পরে একাধারে শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সার সহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই শিল্পী। তাকে দেখতে হাসপাতালে ভিড় জমান সংস্কৃতিকর্মীরা। তারা বলেন, মুস্তফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। 1935 সালের 1 সেপ্টেম্বরে জন্ম নেওয়া এই শিল্পীর বহুমুখী প্রতিভার পেছনে ছিল পারিবারিক আবহ। তার বাবা বিখ্যাত কবি গোলাম মোস্তফা। শিল্প সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ 2004 সালে তিনি ভূষিত হন 21 পদকে। এছাড়া 2018 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে সম্মানজনক সুলতান স্বর্ণপদক প্রদান করে। মুস্তফা মনোয়ারের মৃত্যু হলেও বাঙালির হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরকাল। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। হারারি টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়েকে 270 রানের বিশাল লিডের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 1 উইকেটে 40 রান তুলেছে টাইগাররা। তবে ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও 230 রানে পিছিয়ে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশের মাত্র 140 রানের জবাবে জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত 140 এবং ওয়েলসের মাধেরভেরের 77 রানের ওপর ভর করে 410 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের হয়ে স্পিনার তাজুল ইসলাম একাই 7 উইকেট শিকার করেন। 270 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম দ্রুত উইকেট হারালেও মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করে। ফলে ম্যাচ বাঁচাতে তৃতীয় দিনে উইকেটে টিকে থেকে বড় জুটি গড়ার কঠিন চ্যালেঞ্জ এখন সফরকারীদের সামনে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেষ মুহূর্তের গোলে জাপানকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16তে ব্রাজিল। দেশ জুড়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। ট্রাইবেকারের ভাগ্য পরীক্ষায় জার্মানির বিদায়।
জাতীয় সংসদে অর্থ বিল পাস, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে সংসদে প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের পরিচ্ছন্ন দেশ গড়ার আহ্বান তারেক রহমানের। জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থ বছর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। বিদেশি শিক্ষার্থীদের কথা বিবেচনায় 8 দিন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেও জুলাই নিয়ে কর্মসূচি না থাকায় বিএনপির তীব্র সমালোচনা হাসনাত আব্দুল্লাহর। বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি এনসিপির। বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য রাখা না গেলে ঋণের জালে আটকে যাবে দেশ, বলছেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। বাজেট জনবান্ধব হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।